যখন রানওয়েতে এন্ট্রি করি আমি রিয়েলাইজ করলাম যে আমার পায়জামাটা খুলে গেছে। রানওয়েতে ইমির মতো কেউ সুন্দর না, মডেলরা অনেক অনেক ডিসেন্ট, অনেক সফিস্টিকেটেড, অনেক কোয়ালিটি সম্পন্ন। কথা বলার যে স্টাইলটা এটা খুব কম সেলিব্রিটির মধ্যে পাওয়া যায়। ভালো মানুষটা হওয়াটা তো সবচেয়ে বেশি জরুরি। লোগোগুলোকে ফেলে দিলে তুমি দেখতে পারবে সব ব্র্যান্ডের কাজই এক। ওরা আসে মেকআপ করে কাজ করে বের হয়ে চলে যায়। এদেরকে আমরা কখনো দেখিও নাই, এরা জাস্ট তার নামের আগে মডেল, অভিনেত্রী এই ট্যাগগুলো লাগিয়ে এই জায়গাতে এসে ইন্ডাস্ট্রিকে নষ্ট করছে। তো এই কাস্টিং কাউচের যে বিষয়টা কাদের ক্ষেত্রে প্রযোজ্য জানো? যারা আসলে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফায়সাল তুষার চলে এসেছি সাবাফা প্রেজেন্স গ্ল্যাম টক সিজন 2 এর আরেকটি সুন্দর এপিসোড নিয়ে। আজকে আমাদের এই এপিসোডে যিনি গেস্ট হিসেবে আছেন তাকে একটা দুটা বিশেষণে বিশেষায়িত করা আমার পক্ষে অ্যাটলিস্ট সম্ভব হবে না। তিনি এমন একজন মানুষ যিনি বাংলাদেশের হাজারো না ঠিক লাখো ফ্যাশন প্রেমীদের অনুপ্রেরণা। তিনি একজন লেজেন্ডারি ডিজাইনার, একজন স্বপ্নদ্রষ্টা এবং তার পরবর্তী জেনারেশনের সকলের জন্য একজন পারফেক্ট আইডল। গেস করেন তো কার কথা বলছি? হি ইজ নান আদার দেন দ্য লেজেন্ডারি শাহরুখ আমিন টিঙ্কু। ওয়েলকাম টু গ্ল্যাম টক। থ্যাংক ইউ সো মাচ ফায়সাল। অনেক অনেক ভালো লাগছে আপনাকে এখানে বসা দেখে, যেটা হয়তো আমার স্বপ্নেরও অতীত ছিল যে আমি আপনাকে কখনো গেস্ট হিসাবে পাবো এবং আপনি আসবেন, আমার ডাকে সাড়া দিবেন, গ্ল্যাম টকে আপনি আমাদের সাথে বসবেন, আলোচনা করবেন, আমাদেরকে আরও অনেক কিছু জানাবেন আপনার জার্নি সম্পর্কে। এত সুন্দর একটা প্রোগ্রাম তুমি করছো, তুমি আমাকে ডেকেছো, অবশ্যই আমি আসবো এবং আমি চাই তোমার এই প্রোগ্রামটা আজকে থেকে আরও অনেক দূর এগিয়ে যাক এবং অনেক ভালো হোক ইনশাল্লাহ। ঠিক ভাই, অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে এত সুন্দর একটা উইশ পেয়ে প্রোগ্রামের শুরুতেই। ইনশাআল্লাহ আমার মনে হয় যে তোমার এই প্রোগ্রামটা আরও বড় হবে, আরও সুন্দর হবে, আরও সাকসেসফুল হবে। থ্যাংক ইউ সো মাচ টিঙ্কু ভাই। প্রোগ্রামের খাতিরে প্রোগ্রামের শুরুতেই শুরু করতে হয় একদম সেই ছেলেবেলা থেকে বা শুরু থেকে। আমরা ছেলেবেলায় না যেয়ে যদি শুরু করি আপনার ক্যারিয়ারের ছেলেবেলা দিয়ে, মানে প্রথম যখন শুরু করলেন সেটা কোন সাল? আমি জানি, আমার দর্শকরা জানে না। 90s থেকে আসলে আমার এই জার্নিটা শুরু। আসলে আমি ডিজাইনিংটা তো আসলে শখের থেকে আসা, তো পড়াশোনার ফাঁকে ফাঁকে আসলে আমি ডিজাইনিং করতাম, আমি পার্ট টাইম জব করতাম, তো সেই জায়গা থেকে আসলে ডিজাইনিংয়ের ভালোবাসাটা তৈরি হয়েছে আর কি। Sabafa, ethnic and trendy couture where uniqueness meets you. আর এই স্টাইলিং বলো বা কোরিওগ্রাফি বলো বা ফ্যাশন ইন্ডাস্ট্রির ওতপ্রোতভাবে আসলে আশাটা আসলে আমার ইউ গট দ্য লুক থেকে। সো ইউ গট দ্য লুকে যখন আমি কাজ করতাম তখন থেকে আসলে এটার প্রতি আকর্ষণটা বেড়ে যায়। তারপরে তো আর থেমে থাকা হয়নি, তারপরে ক্যানভাসে কাজ করা হলো অনেক বছর, তারপরে নিজস্ব ব্র্যান্ডগুলোর সাথে কাজ করা হলো, বিভিন্ন শো কাজ করা হলো। তো ওই সময়ের সাথে সাথে আসলে আর বসে থাকা হয়নি, একটার পর একটা কাজ করে গেছি। একটার পর একটা কাজ আপনি আমাদেরকে উপহার দিয়ে গেছেন এবং আমরা অনুপ্রেরিত হয়েছি। আমি আসলে অনুপ্রেরিত মনে হয় যে হওয়া উচিত এই জন্য যে আমার কাছে মনে হয় জেনারেশন টু জেনারেশন তো আসলে চেঞ্জ আসবে এবং নতুনরা কাজ করবে, ভালো কাজ হবে। আমরাও যখন কাজ করেছি তখন আমরা সিনিয়রদের ডিজাইনস বলো বা তাদের কাজ দেখে আমরা অনুপ্রাণিত হতাম এবং আমাদের কাছে মনে হতো আহা তাদের মতো যদি আমরা কাজ করতে পারতাম। সেই ভালো লাগার জায়গা থেকেই আসলে এই পথ চলা। সো আমার কাছে মনে হয় আমাকে দেখে, তোমাকে দেখে, XYZ যারা আছে তাদেরকে দেখে নেক্সট জেনারেশন এসে কাজ করবে। এটাই তো স্বাভাবিক। সময়ের সাথে সাথে বদলাবে, ভালো কাজ হবে, মন্দ কাজ হবে, কিন্তু সময়ের সাথে সাথে আমাদেরকে তো অবসর নিতেই হবে এবং নতুনরা এসে কাজ করবে, এটাই তো স্বাভাবিক আমার কাছে মনে হয়। এটা প্রকৃতি স্বাভাবিক প্রক্রিয়া। সবখানে সব জায়গাতেই তুমি গানে বলো, ফিল্মে বলো, মিউজিকে বলো, সবখানে, নাটকে, থিয়েটারে, সবখানেই তো আসলে এই চেঞ্জটা তো আসবেই আমি মনে করি। আমি ঠিক যদি বলি আপনার শুরুটা মডেলিং দিয়ে। মডেলিং করেছি আসলে খুব কম,
কিন্তু করেছি, হ্যাঁ করেছি, ফ্যাশন শো করেছি, মডেলিং করেছি। সেই সময় আসলে মানুষের অনুরোধে আসলে অনেকগুলো কাজ করা হয়েছে। টুকটাক আফজল ভাইয়ের কাজ করেছি, বিভিন্ন শো করেছি। তো ওই খুব বেশি প্রেশারাইজের কারণে আসলে আমার ক্যালেন্ডারে কাজ করেছি ছোটোখাটো। তো ওই জায়গাটাতে আসলে খুব স্পেসিফিকলি প্ল্যান করে আসা না যে আমাকে এই জায়গায় কাজ করতেই হবে, বাট আসলে অনুরোধে আসলে কাজগুলো করা। তো ওইটা অল্প সংখ্যক কাজ হয়েছে। ফ্যাশন শো হয়তো 8-10টা, টিভিসি 2-3টা, এই প্রেসের কাজ 4-5টা কোক করেছিলাম, স্যামসাং করেছিলাম, এরকম প্রাইডের কাজ করেছিলাম। সো টুকটাক কাজ হয়েছিল, কিন্তু আসলে আমি ওই মিডিয়ার ওই সময় মডেলিংটার থেকে আমার কাছে মনে হয়েছিল যে আমি আমার ক্রিয়েটিভ লাইনে আমি বেশি কাজ করতে কমফোর্টেবল ফিল করি, সেজন্য আসলে আমার এই জায়গায় আসা। মডেলিংয়ের সময়ের কোনো স্মৃতি যদি আপনি আমাদের সাথে শেয়ার করতে চান। আসলে ফ্যাশন শোর একরকম মজা ছিল, সেটা আসলে সে সময় আসলে আমাদের ফ্যাশন শোগুলো অনেক বড় সময় ধরে রিহার্সেল হতো। সো মানে একটা ফ্যাশন শো ধরো 15 দিন 20 দিন রিহার্সেল হতো। সেটা বেসিক্যালি গ্রুমিং ছিল। হ্যাঁ, গ্রুমিং মিন্স কি আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমরা জানতাম যে আমরা কতটুক জায়গায় এসে দাঁড়াবো, একসাথে কিভাবে টার্ন করব, আর কি টোটাল জিনিসটা আমাদের মুখস্থর মতো হয়ে যেত আর কি। সো আমার কাছে মনে এত পারফেক্ট হতো কাজগুলো। এখনকার সময় তো আসলে ওই পারফেকশনটা আসলে আমরা দেখি না। সেই সময় ওই পারফেক্ট ব্যাপারটা খুব বেশি হতো এবং মানুষ এনজয় করতো, এবং আমরা খুব কমফোর্টেবলি জানতাম আমরা আসলে স্টেজের মধ্যে কি করব। সো এই জায়গাটা ছিল। তো আর যেহেতু 15 দিন 20 দিন ধরে আমরা কাজ করতাম, সো রিহার্সেল করতাম, সেই জন্য আমরা ফ্যামিলির মতো হয়ে যেতাম সবাই আর কি। হ্যাঁ, সো ওইটার একটা ভালো লাগা কাজ করতো। তো এটাগুলো তো আছেই। আর মজার স্মৃতি আসলে অনেক ধরনের মজার স্মৃতি আছে। সবার সাথে সবার একটা বন্ধুত্ব সম্পূর্ণ একটা পরিবেশ তৈরি হতে, ডিজাইনার বলো, কোরিওগ্রাফার বলো, মডেল যারা আছে তারা সবাই মিলে। আমার কাছে ওই সময়গুলো আসলে মনে হতো যে ফয়সাল, যে এটা কাজ না, এটা আসলে আমরা একটা ফ্যামিলির মধ্যে সবাই আড্ডা মারছি, একসাথে কাজ করছি। এটা একটা ভীষণ আনন্দের একটা সময় ছিল। It's like a friendly working environment. Absolutely. এখনকার সময় যেটা আসলে আমি দেখতে পাই না। এখন মডেলরা এসে কাজ করে চলে যায়, ওদের মধ্যে বন্ধুত্ব, ওই আন্তরিকতাটা আসলে আমি সময়টাও খুব কম পাওয়া যায়। হ্যাঁ, যে সকালবেলা এসে মেকআপ করে কোনো রকমে একটা ড্রাই রিহার্সেল করে রানওয়েতে হেঁটে চলে যাওয়া, ওইটা আসলে ওই সময়ের এই সময়ের মধ্যে ফার ডিফারেন্স। হ্যাঁ, কারণ আমি যদি বলি 90s, যদি আমি বলি অলমোস্ট 30 years ব্যাক, রাইট? ওই সময় তো এত ওয়ার্কিং অপরচুনিটিস ছিল না। সো মানুষের হাতে কাজও কম ছিল। তো একটা প্রজেক্টে মানুষ সময় দিতে পারতো। যখন নোবেল ভাই, মুয়াপাড়া যখন কাজ করেছে, যখন ওনারা রানওয়েতে হাঁটতো, তারপরে আমরা কাজ করেছি। তো সেই সময় আসলে ওনাদের দেখে আমরা শেখার জায়গাটা ছিল, এবং তাদের ডেডিকেশন, ইন্সপায়ার হয়েছিলাম। ডেডিকেশন ছিল তাদের মধ্যে অনেক। এখনও যদি তুমি সুইটি আপা বলো, তানিয়া আপা বলো, মো আপা বলো, এরা যখন এখনও রানওয়েতে তুমি হাঁটো, দেখবা তাদের যে রিদম সেন্স কত ভালো। তাদের মধ্যে যে তারা যে কাজ করেছে এত বছর ধরে, কাজ করার পরও তারা কিন্তু রানওয়ে ভুলে যায়নি। তারা এখনও জানে কোন জায়গাটায় কতটুকু স্মাইল দিতে হবে, তাদের টার্নগুলো দেখবে, অনেক কিছু শেখার আছে তাদের থেকে এখনো। পরবর্তীতে যখন আপনি ক্যারিয়ার সুইচ করলেন, মিডিয়া একই, কাজের ক্ষেত্র ভিন্ন, মডেলিং থেকে আপনার ট্রানজিশন হলো স্টাইলিং, ফ্যাশন ডিজাইনিং, এবং একজন স্ট্যাবলিশ ফ্যাশন ডিজাইনার হয়ে ওঠা। তার পেছনের গল্পগুলো আমরা শুনবো, কিন্তু একটা প্রশ্ন আমার, যে আপনি যখন মডেলিং করেছেন তখন অ্যাজ আ মডেল আপনি হয়তো অনেক কিছু ফেস করেছেন, যে অন টাইম যেতে হবে, প্রপারলি রিহার্স করতে হবে, যেটা একটু আগে আপনি বললেন, উইথ ফুল ডেডিকেশন আপনাকে কাজ করতে হবে। যখন আপনি এমপ্লয়ার হিসাবে কাজ করা শুরু করেছেন, স্টাইলিস্ট বলেন, ফ্যাশন ডিজাইনার বলেন, তখন কি সেম ডেডিকেশনগুলো আপনি যাদের সাথে কাজ করেছেন ওই সময় পরবর্তী জেনারেশনে বা এখন ওই সেম ডেডিকেশন কি আপনি পাচ্ছেন বা পেয়েছেন? আমার কাছে মনে হয় যে সেই সময় যারা আমরা কাজ করতাম ফয়সাল, সেটা না আসলে আমরা খুব শখে এবং আনন্দে কাজগুলো করেছি। তখন যদি তুমি আমাদের গ্রুপের কথা বলো বা যারা কাজ করেছি, তাদের মধ্যে না আসলে এই কাজটার প্রতি অসম্ভব ভালোবাসা ছিল। তো ওই ভালোবাসার জায়গা থেকে আসলে কাজ আর তুমি অন্যভাবে কাজ করার মধ্যে পার্থক্য আছে।
সো ওই সময়তে আসলে টাইমিং আমাদের তখন আর আমরা জানি সকাল 10:30টায় যেতে হবে, আমরা 10:30টায় গিয়ে বসে থাকলাম, কারণ ওটা আমাদের কাছে একটা ফ্যামিলির মতো ছিল। আমার আরেকজন যে কলিগ, তার সাথে বসে গল্প করাটাও একটা আনন্দের ছিল, এবং আমরা একজনকে হেল্প করতাম। আমার একটা খুব মজার একটা ঘটনা মনে আছে, আমার একটা চিটাগংয়ে আমার একটা ফ্যাশন শো ছিল। সেই শোতে আসলে আমি যখন রানওয়েতে এন্ট্রি করি তখন আসলে আমাদের পায়জামা পাঞ্জাবি পরা ছিল, আমি রিয়েলাইজ করলাম যে আমার পায়জামাটা খুলে গেছে, সো ফিতাটা খুলে গেছে আর কি। সো সেই জায়গা থেকে আমার পুরা রানওয়ে হেঁটে ব্যাক করে আসা, এটা খুবই একটা স্ট্রেসফুল একটা ব্যাপার ছিল যে আমি কিভাবে এটাকে করে আসবো। তো ট্যাক্টফুলি আমি করতে পারি। আপনি ক্যারি করেছেন? হ্যাঁ, ক্যারি করে চলে আসছি, ওটা কোনো অসুবিধা নেই। সো ওই যে আমি যখন বেরোই তখন আমাকে আমার কলিগ হেল্প করেছে, সে হয়তো আমাকে বলেছে তুমি এভাবে করবো। সে এই জিনিসগুলো কিন্তু আসলে ব্যাপারটা হলো তখন আসলে ওরা আমার যারা আমার সাথে আছে তারা বন্ধু, ফ্যামিলি ওরকম হয়ে যায়। এখনকার জেনারেশনে আসলে এটা আমি খুব কম দেখতে পাই। কিন্তু তারপরেও জানো ফায়সাল, আমার কাছে মনে হয় তারপরে আমরা যাদেরকে নিয়ে কাজ করেছি তাদের মধ্যেও কিন্তু একটা আন্তরিকতা, ভালোবাসা ছিল। না হলে আজকে ইমি এত বছর কাজ করতে পারে না, টুম্পা এত বছর কাজ করতে পারে না, রিবা আছে, মিলি আছে, যারা আছে সবাই, আজরা, সবাই তো ভালো কাজ করে, এবং তাদের মধ্যেও কিন্তু একটা আন্তরিকতা আছে, আমি এটা ফিল করি। বাট এখনকার জেনারেশনের মধ্যে আমি সেটা দেখতে পাই না। এখনকার জেনারেশনের মধ্যে আমি দেখতে পাই যে ওরা আসে, মেকআপ করে, কাজ করে বের হয়ে চলে যায়। ওই যে ফিলিংস, ওই যে আন্তরিকতা, ওই যে মানুষের প্রতি মানুষের একটা আত্মিক সম্পর্ক, ওই জিনিসটা এখন আমি খুব কম দেখতে পাই। আপনি যখন ডিজাইনিং করছেন, শুরু করেছেন, বা তার পরবর্তীতে আপনি যাদেরকে মডেল হিসাবে পেয়েছেন, একটা জেনারেশনের মডেল ছিলেন বুলবুল টুম্পা, আজরা মাহমুদ, শাবনাজ সাদিয়া ইমি, দিলুবা ইয়াসমিন রুহি, সাইয়েদ রুমা, লিনা খান। তার পরবর্তীতে আরও এসেছে জান্নাতুল ফেরদৌস পিয়া, রুকসানা আলী হীরা, নওশিন লায়লা। আপনার ফেভারিট মডেলদের কথাই বলছি আমি। এইটা একটা ধরেন গ্রুপ। হ্যাঁ, এটা একটা সময়। এই সময়ে যারা কাজ করেছে প্রত্যেকেই এক্সট্রাঅর্ডিনারি ভালো ছিল আমি মনে করি। যারা তুমি, আমার কাছে তো মনে হয় রানওয়েতে ইমির মতো কেউ সুন্দর না। মানে আমি যদি রানওয়েতে ইমি হেঁটে যায়, ওর যে অরাটা, এটা আর কারো মধ্যে নেই, কারো মধ্যে এখন পর্যন্ত নেই, এবং আগামীতে আসবে কিনা আমি জানি না। শি ইজ ওয়ান অফ মাই ফেভারিট। আজরার বিউটি অন্যরকম, শি ইজ ডার্ক, খুবই ক্লাসি একটা বিউটি, খুবই ওকে দেখলে একটা ডিফারেন্ট একটা লুক ক্রিয়েট করা যায়। রিবাও খুব ভালো, রিবার মধ্যে একটা ঠান্ডা সফটনেস ব্যাপার কাজ করে। মিলি ইজ ভেরি বোল্ড, ওর রানওয়ের হাঁটা মাইন্ড ব্লোয়িং। তো হীরার মধ্যে একটা সফট বিউটি আছে। এই যে ছোট ছোট জিনিসগুলো, এই জিনিসগুলো আছে বলেই কিন্তু আজকে তারা ইমি, হীরা, মিলি এরা হতে পেরেছে। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট ফায়সাল, যে একটা মানুষের ইন্ডিভিজুয়াল, আমি ইন্ডিভিজুয়ালি আমার এই জিনিসটা সুন্দর, আমার এই জিনিসটা নিজস্বতাটা আছে বলেই আজকে ওরা 15 বছর 20 বছর ধরে কাজ করে গেছে, এবং ওরা এই জায়গাটাকে ভালোবাসে। আজকে তুমি প্রত্যেককে জিজ্ঞেস করো তারা রানওয়ে এনজয় করে কিনা, তারা ফটোশ্যুট এনজয় কিনা, তারা প্রত্যেকে বলবে তারা এনজয় করে। যদি তারা এনজয় না করতো তাহলে এত বছর তারা এই জায়গাটায় কাজ করতে পারতো না, একদমই কাজ করতে পারতো। ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি আছে বলেই কিন্তু তারা আজকে বড় বড় ব্র্যান্ডের সাথে দিনের পর দিন কাজ করে গেছে। সো হ্যাঁ, এই জন্য আমার কাছে মনে হয় প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি না থাকলে সে এই ইন্ডাস্ট্রিতে বা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বা রানওয়েতে কাজ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি যদি মনে করি আমি ইমি হতে চাই, বা আমি মাইশা হতে চাই, বা আমি রিবা হতে চাই, তাহলে হবে না। ওরা তো অলরেডি আছে। আমাকে নতুন কিছু হয়ে আমাকে এই ইন্ডাস্ট্রিতে আসতে হবে, আমার নিজের আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে, স্পেশালিটি ক্রিয়েট করতে হবে। এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রেও তাই। ছেলেদের মডেলদের ক্ষেত্রেই আসছিলাম আমি, সারাক্ষণ মেয়েদের কথা বলছি কারণ অনেকে আমাকে আবার স্পেসিফাই করে উনি তো শুধু মেয়েদের নিয়ে কাজ করে। কারণ আমাদের দেশে ছেলেদের জায়গাটা তো আসলে খুব স্কোপ কম। হ্যাঁ, কিন্তু এখন তো গত 10, 15, 20 বছরে অনেক বড় বড় ব্র্যান্ড হয়েছে। ছেলেদের পোশাক নিয়ে এখন অনেকে ভাবছে, ছেলেদের পোশাক নিয়ে ফটোশুট হচ্ছে, অনেক বড় ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড তৈরি হয়েছে, অনলি ফর মেন্স ওয়্যার। হ্যাঁ, সো মেন্স লাইন হয়েছে। সো আগেকার সময় তো আসলে শুধু ছেলেদেরকে নিয়ে ভাবতো না। ধরো 20টা মেয়েদের রানওয়েতে 20টা মডেল হাঁটলে তার মধ্যে 2-4টা ছেলে হাঁটতো। এখন তো সেই রকম ব্যাপার না, এখন ইন্ডিভিজুয়ালি ছেলেদেরই ফ্যাশন শো হচ্ছে। সো এই যে গ্রোথটা, এই যে তৈরিটা হয়েছে, এটা কিন্তু খুবই একটা মনে করি আমরা যে ভালো দিক,
যে ছেলেদেরও একটা স্পেস আছে এখন মডেলিংয়ে ফ্যাশনে কাজ করার জন্য, এবং তা প্রত্যেকেই ভালো কাজ করছে। Sabafa, ethnic and trendy couture where uniqueness meets you. ভেরি ট্রু। এখন যদি আমি আপনাকে 5টা মডেলের নাম বলি, যদি র্যাঙ্কিং করতে বলা হয়, অফকোর্স তাহলে আপনি আমাকে কত সুন্দর ইন্টারেস্টিংলি র্যাঙ্কিংটা করে দেবেন। ছেলেদের না মেয়েদের? ছেলেদের। ওকে, আমি নাম বলো। জামশেদ সানি, ওকে, আজিমউদ্দৌলা, রাজমানিয়া, নিবির আদনান নাহিদ, রূপম সাইফ বাশার। আমার ফেভারিট আজিম। আমার কাছে মনে হয় ওর মধ্যে ভেরি ইন্টারন্যাশনাল একটা কোয়ালিটি আছে, ওর চেহারার মধ্যে একটা ডিফারেন্ট একটা লুক আছে যেটা খুব কম মানুষের মধ্যে, যে 100 জনের 2 জন 4 জন পাওয়া যায়। সো আজিম ইজ দ্য ফার্স্ট। সেকেন্ড আই গো ফর নাহিদ। থার্ড ইজ আমার ফেভারিট রূপম, বিকজ ওর যে ডার্ক টল ওই ব্যাপারটা, এটা খুব রেয়ার একটা ব্যাপার। তুমি দেখো রানওয়েতে সবসময় আমরা ফর্সা সুন্দর ওই ধরনের ছেলে বেশি দেখতে পাই, কিন্তু একটা ডার্ক টল হ্যান্ডসাম যে ওয়ার্ডটা, সেটা আমার রূপমের ক্ষেত্রে এটা আমার কাছে মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট একটা ওয়ার্ড। সো আমার থার্ড ইজ রূপম। ফোর্থ ইজ রাজ, কারণ ওর সাথে আমার অনেক কাজ হয়েছে, ও খুব ভালো কাজ করে। এবং ফিফথ ইজ জামশেদ সানি, বিকজ ওর সাথে আমার খুব কম কাজ হয়েছে। সো ওর সম্পর্কে আমি অত ডিটেলে জানি না। টিঙ্কু ভাই, একটা কথা খুবই প্রচলিত অনেক আগে থেকে, আমি জানি না এই ট্যাবুটা এখনো কেন আছে, এখন মানুষ এত আপডেটেড, এত মডার্ন, কিন্তু তাদের থটস কিন্তু অত মডার্ন না। বলে কি মডেলিংয়ে যারা আসে তারা নাকি ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসে না। এই যে মানুষের একটা ট্যাবু আছে যে মডেলরা আসলে অশিক্ষিত হয়, বা মডেলরা শিক্ষিত হয় না, বা ওদের হয়তো অন্য অন্য ঝামেলা থাকে, ক্যারেক্টার নিয়ে ঝামেলা থাকে, এই থাকে ওই থাকে। এই ব্যাপারে আপনার কি মন্তব্য বা কি প্রতিক্রিয়া, আপনি কি বলতে চান? ফয়সাল, আমার কাছে মনে হয় যে পৃথিবীর যে কোনো ইন্ডাস্ট্রিতেই ভালো মন্দ আছে। সেটা তুমি ফিল্ম বলো, থিয়েটার বলো, মিউজিক বলো, যে কোনো কিছুতেই ভালো মন্দ আছে। ভালো বা মন্দ থাকাটা তোমার নিজের উপর, রাইট। সো আমি ধরো লাস্ট 30 ইয়ার্স বা 25 ইয়ার্স বা 28 বছর ধরে যত মডেলদের সাথে আমার উঠা বসা এবং দেখা, কাজ করা, সব কিছু, আমি না খুব কম মানুষ খারাপ পেয়েছি। আমি প্রত্যেকের সাথে আমার উঠা বসা, আমি খুব কম মানুষ বলে না যে মডেলিং ইন্ডাস্ট্রি খারাপ, আমি একদমই মানবো না যে মডেলিং ইন্ডাস্ট্রি খারাপ। এর থেকেও খারাপ জগৎ আছে। তাহলে আমরা কিভাবে কাজ করছি এত বছর আমরা কিভাবে কাজ? আমার কাছে মনে হয় মডেলরা অনেক অনেক ডিসেন্ট, অনেক সফিস্টিকেটেড, অনেক কোয়ালিটি সম্পন্ন অন্যান্য অনেক জায়গা থেকে। হ্যাঁ, অফকোর্স। সো এটা আমি যেহেতু আমি এই জায়গায় একদম ওতপ্রোতভাবে আমি এই জায়গাতে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ থাকবেন। হ্যাঁ, অফকোর্স। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমি এটা অ্যাকসেপ্ট করব না। আমি 100 জনের মধ্যে 2 জন খারাপ হলে তো আমি আর 98 জনকে আমি খারাপ বলতে পারি না। না, এটা কি হয় না? হ্যাঁ, এটা হয় না। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় এই ইন্ডাস্ট্রি যেহেতু আমি এত বছর ধরে আছি, আমি কখনো ওরকম খারাপ কিছু দেখি নাই বা দেখবো না, দেখতে চাইও না। কারণ 2 জন 4 জনের কিছু হলে উনি মডেল ট্যাগ দিয়ে এই বিভিন্ন রকম আমরা পত্রিকায় দেখতে পাই, অনলাইন পোর্টালগুলো, অনলাইন পোর্টাল, ইনি মডেল ছিলেন, মডেল এইগুলো দিয়ে মডেল আসলে আমরা কোনোদিন দেখিই নাই, এরা কোনোদিন কাজও করে নাই, এদেরকে আমরা কখনো দেখিও নাই। এরা জাস্ট তার নামের আগে মডেল, অভিনেত্রী এই ট্যাগগুলো লাগিয়ে এই জায়গাতে এসে ইন্ডাস্ট্রিকে নষ্ট করছে। সো আমি এটাতে এগ্রিড না। সো যারা কাজ করছে তারা প্রত্যেকেই ভালো ফ্যামিলি থেকে আসা, এবং তারা প্রত্যেকেই এই জায়গাটাকে ভালোবাসেই দেখি তারা আজকে 10 বছর 15 বছর ধরে কাজ করে উইথ যাচ্ছে, ফুল সাপোর্ট অফ देयर ফ্যামিলি। অ্যাবসলিউটলি। অনেক ক্ষেত্রে আমরা যারা কাজ করি মার্কেটে, তো অনেক ক্ষেত্রে অনেক ব্র্যান্ড বা অন্যান্য ধরেন যে ওয়ার্কিং প্লেসগুলো যেখানে আমাদেরকে হায়ার করা হয় অ্যাজ আ স্টাইলিস্ট, ফ্যাশন ডিরেক্টর অর হোয়াটসোএভার, ওইখানে বলা হয় অমুক মডেলকে প্লিজ আপনি লিস্টে রাখবেন না, তমুক মডেলকে প্লিজ আপনি আনবেন না, এর রেপুটেশন ভালো না, আর এই ভালো না। কিন্তু অ্যাজ আ মডেল সে খুব ভালো। সো ওই জায়গা থেকে আমি বলছি যে মডেলিংয়ে সে ভালো, কিন্তু তার ব্যক্তির রেপুটেশনটা তার ভালো না। সেই মডেল এবং রেপুটেশনটা তো দুইটা পরিপূরক, দুইটাই তো তোমার সমান জরুরি। এইটাই বলতে চাচ্ছিলাম। তো আমি ব্যক্তি মানুষ, আমি কি কাপড় পরে ঘুরছি, আমি আমার ফেসবুকে, টিকটক, ইনস্টাগ্রামে কি দিচ্ছি, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। পাবলিক ইমেজটা তো ওভাবেই ক্রিয়েট হচ্ছে এখনকার সময়। আগে ধরো 20 বছর আগে একটা মেয়ে
একটা ডিস্কোতে গেল, একটা পার্টিতে গেল, তখন কিন্তু তার ইমেজটা ক্রিয়েট হতো না, কারণ ওই ডিস্কোতে ওই পার্টিতে যদি 300 জন মানুষ যায়, ওই 300 জন মানুষই ওকে দেখছে। কিন্তু এখন তুমি একটা ঘর থেকে বেরিয়ে একটা তুমি রাস্তায় বের হলে তোমাকে 3 কোটি 4 কোটি 5 কোটি মানুষ দেখছে, থ্রু ফেসবুক, থ্রু ইনস্টাগ্রাম, থ্রু টিকটক, থ্রু মোবাইল, থ্রু। সো সেই জায়গা থেকে তোমাকে অনেক বেশি হতে হবে, কনসিয়াস থাকতে হবে যে আমি কি পোশাক পরছি, আমি কোথায় যাচ্ছি, আমি কি খাচ্ছি, আমাকে কিভাবে মানুষ দেখছে। সো ওইটা খুব ইজি অ্যাক্সেস হয়ে যাচ্ছে সাধারণ মানুষের কাছে তোমার ওই মানুষটাকে দেখার জন্য। আগে তো সেই সুযোগটা ছিল না। তো সেই ক্ষেত্রে তো আমাকে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে এই জায়গা থেকে। সেই ক্ষেত্রে যারা এমপ্লয়ার, যারা আমাদেরকে হায়ার করছেন, তারা তাদের জায়গায় ঠিক আছেন যে আমার ব্র্যান্ড ইমেজকে আমি প্রায়োরিটি দিচ্ছি। আমি ব্র্যান্ড অ্যাজ এ ব্র্যান্ড হিসাবে আমি তো চাইবো যে এমন কোনো মানুষ আমার ব্র্যান্ডের কাপড় কোনো কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার আমি চাবো না। সেটা আমার ব্র্যান্ডের ইমেজের উপর নির্ভর করে। আমার মনে হয় এই কথাটা ক্লিয়ার করা খুব দরকার ছিল যে আসলে ইমেজের উপর ডিপেন্ড করেই কাজ, হ্যাঁ, এবং কন্টিনিউশন অফ দ্য ক্যারিয়ার। এটা তো এখনকার থেকে না, এটা তো তুমি অনেক পুরনো থেকে আসলে ব্র্যান্ডের ইমেজটা কত ইম্পর্টেন্ট সেটা নাটকের ক্ষেত্রেও ছিল, ফিল্মের ক্ষেত্রেও ছিল, সব ক্ষেত্রেই তো ছিল। সো সেটা একটা মানুষ খুব পপুলারিটি পেয়ে যায়, কিন্তু একটা সময় আস্তে আস্তে পপুলারিটি কমে আসে বিকজ অফ তার ব্র্যান্ডের ওই কোয়ালিটিটা কমে আসে দেখেই তো তার ইয়েটা চলে আসে, কমে আসে একটা সময়। যে টিঙ্কু ভাই, প্রত্যেকটা ডিজাইনার, স্টাইলিস্ট, ফ্যাশন ডিরেক্টর, কোরিওগ্রাফার, প্রত্যেকের একটা ফেভারিট ক্যানভাস থাকে, একটা মুখ, প্রিয় মুখ, যার সাথে রিপিটেডলি তিনি কাজ করে থাকেন বিভিন্ন লুক, বিভিন্ন থিম, বিভিন্ন অকেশন, সব কিছুকে মাথায় রেখে। আপনার এইরকম একজন খুব ফেভারিট মডেল যার সাথে আপনি বছরের পর বছর কাজ করছেন, ফারজানা বুবলি, তার সৌন্দর্য বা তার কর্মজীবন বা তার প্রেজেন্স ইন ফ্রন্ট অফ ইউ অ্যাজ এ মডেল, সেটা নিয়ে যদি আপনাকে 5টা গুণের কথা বলতে বলা হয়, কি কি বলবেন? বুবলির? হ্যাঁ, ফারজানা বুবলি ওর চেহারাটা খুব বেঙ্গলি, খুব দেশীয় একটা চেহারা। ওর চেহারার ইন্ডিভিজুয়ালি তুমি যদি দেখো, প্রতিটা জিনিস খুব ইন্ডিভিজুয়ালি সুন্দর। ওর চোখ, নাক, ঠোঁট, হাসি, ওর মুখের স্ট্রাকচার সব কিছু খুব ইন্ডিভিজুয়ালি সুন্দর। ওকে যে কোনো কিছু করলেই ভালো লাগে। হ্যাঁ। সো যেহেতু আমি ট্রেডিশনাল কাপড় করি, সো আমার ট্রেডিশনাল ফেসটা খুব দরকার, সেই জন্য আসলে বুবলির সাথে কাজটা অনেক বেশি আমার হয়েছে। অনেক বছর ধরে কাজ করেছি এবং ও আমাকে বুঝে, আমি ওকে বুঝি যে কি ধরনের মুখ আর কি লুকটা দিলে ওকে সুন্দর লাগবে। এটা না টিঙ্কু ভাই, এটা কিন্তু একটা ভালো দিক। যেমন ধরেন ব্র্যান্ডগুলা যদি ইন্ডিভিজুয়াল একটা স্টাইলিস্ট বা ফ্যাশন ডিরেক্টরের টিম নিয়ে কাজ করে, আমার মনে হয় একটা আইডেন্টিটি ক্রিয়েট হয়। অফকোর্স আইডেন্টিটি তৈরি হয়, বিকজ তুমি আমি গত 10 বছরে যত ব্র্যান্ডের কাজ দেখেছি, তুমি ফয়সাল লোগোগুলোকে ফেলে দাও, হ্যাঁ, লোগোগুলোকে ফেলে দিলে তুমি দেখতে পারবে সব ব্র্যান্ডের কাজই একইভাবে দাঁড়ানো, একই মডেল হয়তো ঘুরিয়ে ফিরিয়ে নেওয়া। এই একটা রিসর্টের সামনে যে পিছনে একটা রিসর্টের ব্যাকগ্রাউন্ড, সামনে এক পাশ দিয়ে একটু পার্কের মতো এরকম জায়গা, একটু সুইমিং পুল, একজন সামনে একজন পিছনে একজন এরকম দাঁড়িয়ে আছে, এই ছবি দেখতে 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 আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। সো ইন্ডিভিজুয়ালি যদি তুমি কোনো একটা ব্র্যান্ড, একটা কোরিওগ্রাফার বা স্টাইলিস্টকে নিয়ে একটা বছর প্ল্যান করে যে আমি এই স্টাইলিস্টকে নিব, আমার সাথে এই 4টা মডেল কাজ করবে, আমার ফটোগ্রাফার এ হবে, আমার লুক এরকম হবে এবং আমার মেকআপ আর্টিস্ট এ থাকবে, এই 6 জন আমার এই বছর কাজ করবে, তখন হবে কি ওই কাজটা একটা ইন্ডিভিজুয়ালিটি তৈরি হবে এবং ব্র্যান্ডটা জানে যে আমার এই সামার কালেকশন এটা, উইন্টার কালেকশন এটা, ঈদের কালেকশন এটা। সো তখন ইন্ডিভিজুয়াল একটা লুক ক্রিয়েট হয়, ব্র্যান্ডের ইন্ডিভিজুয়ালিটি ক্রিয়েট হয়। এখন আমি আপনার উপরে একটা সেগমেন্টে যাব। ওকে, আমাদের আসলে সেগমেন্ট ওয়াইজ করা থাকে, কিন্তু আমি আপনার ক্ষেত্রে কোনো সেগমেন্টই রাখি নাই, কারণ আমি সব জানতে হবে, আমার সব জানতে হবে, আমার দর্শকদের জানাতে হবে, ক্যামেরা অফ ক্যামেরা আমার অনেক কিছু জানতে হবে। ঠিক আছে। দ্য ম্যান বিহাইন্ড দ্য ব্র্যান্ড, আলমিরা, কোন ভাবনা থেকে, কবে থেকে, কি হিসাবে, কেন শুরু করেছিলেন? আচ্ছা, আলমিরা আসলে ইটস অ্যারাউন্ড 27 পড়বে এখন আমার, 27 বছরে। এটা একটা ছোট ব্র্যান্ড। আমি আসলে আমার কাজের ফাঁকে ফাঁকে, যেহেতু আমি ডিজাইনিংটাকে ভালোবাসতাম, আমি ডিজাইনিং নিয়ে কাজ করছি, আমার ডিজাইনিংয়ের প্রতি একটা ইয়ে ছিল, সেই জায়গা থেকে আমি একবার ভাবলাম যে আমি আসলে একটা নিজস্ব ব্র্যান্ড আমি ক্রিয়েট করব। সো যেহেতু আমার
সিনিয়র ডিজাইনারদের সাথে আমার একটা সম্পর্ক ভালো ছিল এবং আমি তাদেরকে রেসপেক্টের জায়গা থেকে তাদের প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা এবং সেই জায়গা থেকে আসলে আমি ডিজাইনিংসটা স্টার্ট করি এবং কাজ করা শুরু হয় এবং আমি গুলশানে একটা ছোট জায়গা নিয়ে আমি আমার ব্র্যান্ডটা স্টার্ট করি আলমিরা। সো আজকে অত বছর হয়ে গেল। আসলে আমার ব্র্যান্ডটা অনেক বড় না, কিন্তু অনেক এক্সক্লুসিভ। হ্যাঁ, একটু ওয়ান এক্সক্লুসিভ, অফ দ্য মোস্ট এক্সক্লুসিভ। হ্যাঁ, অনেক বড় ব্র্যান্ড না। আমি কাজটাকে ভালোবাসি ফাইসাল। সো আমি যেহেতু ডিজাইনিংটা ভালোবাসি, আমি ডিজাইন করতে ভালোবাসি, সো আমার ইন্ডিভিজুয়াল একটা ছোট্ট শপ যেখানে আমি অল্প পোশাক তৈরি করি, একটা ডিজাইন একটাই হয়, সেকেন্ড কপি হয় না। খুবই সুন্দর শপ। সো তুমি তো কিছুদিন আগে এসেছিলে, হ্যাঁ, তুমি আর ফারিয়া। সো ছোট একটা পরিসর। আমার পোশাক আসলে আমি যখন মানুষকে দেই, আমি চিন্তা করি যে এই পোশাকটা মানুষকে ভালো লাগবে কিনা, এই পোশাকটা তাকে স্যুট করবে কিনা। এবং আমার কাছে মনে হয় আমার অনেক ক্ষেত্রেই আমার ব্র্যান্ডে যখন কোনো একটা ক্লায়েন্ট আসে, সে একটা কাপড় ধরে বললো তার এটা খুব ভালো লাগছে, আমি তাকে বলি যে আপনার ট্রাই দিস ওয়ান, এটা আপনাকে বেশি ভালো লাগবে, আপনি এটা না নিয়ে এটা নেন, এটাতে আপনার পার্সোনালিটির সাথে যাবে। সো ওই যে ইন্ডিভিজুয়াল আমি যে একটা ক্লায়েন্টকে কেটার করি, সেটাই আসলে আমার ব্র্যান্ডের একটা পলিসি এবং এই জন্য আমি আসলে ব্র্যান্ডটাকে অতটুকুই রাখতে চাই, কারণ আমি মাস শেষে বা বছর শেষে আমি বলতে পারি আমার কোন পোশাক কে কিনেছে বা কে পরেছে। এটাই আপনার স্পেশালিটি। এটা ইটস লাইক আর্টের মতো, আমি এটা ভালোবাসি। এটা আর্ট যেমন একটা আর্টিস্ট পেইন্টার তার আর্ট বলতে পারে যে এই আর্টটা তার এই মানুষটা কিনেছে বা তার এই মানুষের বাড়ির দেয়ালে আছে, ঠিক সেরকম আমি বলতে পারি যে আমার এই শাড়িটা বা এই পোশাকটা কে পরছে, কোথায় আছে। একটা ডিজাইনার কালেকশনের তো এটাই স্পেশালিটি না যে এটার 20টা পিস হবে না। এটা ইটস এ স্লো ফ্যাশন আর কি। স্লো ফ্যাশন, অ্যাবসলিউটলি। হ্যাঁ, এন্ড ইটস এক্সক্লুসিভ ফ্যাশন যে আমার কাছে আছে, আমি পড়ছি। হ্যাঁ, সো ওই জায়গাটা আসলে আমি এনজয় করি এবং আমি এটাতেই থেকে যেতে চাই, কারণ আমাকে অনেকে বলে তুমি কেন বড় করো না, আরো বিশাল করো, এরকম। সো আমি এনজয় করি ছোট পরিসরে ছোট জায়গায় জিনিসটা করতে। ইউ আর হ্যাপি উইথ ইওর কোজি এনভায়রনমেন্ট। অ্যাবসলিউটলি। এবং আমার এই এক মানুষের তো একটাই জীবনে, এই জীবনে যদি তুমি প্রতিটা দিন, প্রতিটা সময়, প্রতিটা যদি এনজয় করো, এই একটা পোশাক নিয়ে যদি ভাবছো, ওটা তৈরি করছো, এটা তার পরের দিন এটা তার র্যাকে ঝুলছে এবং যে মানুষটা এসে নিয়ে যাচ্ছে তাকে তুমি চিনো, তার সাথে বসে তুমি গল্প করছো, চা খাচ্ছ এবং সেই পোশাকটা নিয়ে যেয়ে যখন পরে যাচ্ছে, 10 জন মানুষ যখন তাকে ভালো বলছে, এইটুকুই আমার চাওয়া, এইটুকুই আমার পাওয়া। দ্যাটস ইট। আমি একটা শাড়ি ক্লাব করেছিলাম, এইটাই বলতে চাচ্ছিলাম। সো ওই কনসেপ্টটা আসলে ছিল মিনস বিভিন্ন ধরনের শাড়ি থাকবে এবং ইটস লাইক এ ক্লাব, যেখানে একটা মহিলা, একটা মানুষ, একটা মা তার মেয়েকে নিয়ে, একটা বন্ধু তার বান্ধবীকে নিয়ে, একটা ফ্যামিলি বসে গল্প করবে, চা খাবে, শাড়ি দেখবে। তো যারা শাড়ি লাভার আছে, যারা শাড়িটাকে ভালোবাসে আসলে, মানে শাড়ি তো এমন একটা জিনিস, ধরো জেনারেশন টু জেনারেশন পরবে, মা পরতো, মেয়ে পরছে, তার মেয়ে পরবে। আমি আমার নানির শাড়িটা পরেছিলাম বা আমার মায়ের বিয়ের শাড়িটা আমার কাছে আছে। এই যে ভালোবাসাগুলো, এই কনসেপচুয়ালি আসলে আমি আসলে শাড়ি ক্লাব, প্রেশিয়াস মেমোরিগুলো যেগুলো, সেগুলো নিয়ে আমার আসলে শাড়ি ক্লাবের একটা স্টোর ছিল এবং ওটা খুব ভালো রেসপন্স ছিল, মানুষ খুব এনজয় করতো। ওখানে সব ধরনের শাড়ি রাখা ছিল। তো কোভিডের সময় আসলে আমরা সবাই মিলে, কোভিড 2 বছর আমাদের তো আসলে সেই সময় আসলে আমি এটা ক্লোজ ডাউন, জীবনে থেমে থাকার সময় আসলে। হ্যাঁ, সেই থেমে থাকার সময় আসলে ক্লোজ ডাউন করে দিলাম। তো আশা আছে আবার শাড়ি ক্লাব স্টার্ট করব, দেখি ভবিষ্যতে যদি সবকিছু ব্যাটে বলে মিলে আমি আর শাড়ি ক্লাবটা আবার স্টার্ট করতে চাই। কারণ ওখানে বসে এক কাপ চায়ের সাথে সে যদি একটা গল্পের বই পড়তে পড়তে একটা জামদানি শাড়ি এনজয় করে, বা তার মাকে নিয়ে তার মাদার্স ডেতে যদি সে মুড়ি মাখা খেয়ে একটা জামদানি শাড়ি বা একটা তাঁতের শাড়ি একটু বৃষ্টি হলে আরো ভালো হয়, দুজন একরকম শাড়ি পরে যদি ওই মুহূর্তটা এনজয় করে, আমার কাছে মনে হয় যে এটা ক্লাবটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট শব্দ আর কি। Sabafa, ethnic and trendy couture where uniqueness meets you. টিঙ্কু ভাই, কাজাকিস্তানের আফসারা ফ্যাশন উইক টু ইসলামাবাদ ফ্যাশন উইক এর সাথে ইন অ্যাডিশন আরও অনেক আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক ফ্যাশনের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আপনি আমাদেরকে অনেক বড় অ্যাচিভমেন্টস এনে দিয়েছেন প্রতিনিধিত্ব করে। সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করেন।
যেহেতু ফ্যাশন ডিজাইনিং অনেক দিন থেকে করছি, তো বিভিন্ন জায়গা থেকে অফার যেহেতু আসে, সবসময় তো আসলে করা হয় না, কারণ দেশের বাইরে যাওয়া মানে একটা কালেকশন রেডি করা, ভিসার একটা ইস্যু আছে, যে থেকে সময় সাপেক্ষর একটা ব্যাপার আছে। দেশে আমাদের অনেক কাজ থাকে যেগুলোকে উপেক্ষা করে তখন সেই সময় যাওয়া যায় না। সবকিছু মিলিয়ে আসলে যতটুকু পেরেছি, ইন্ডিয়াতে, পাকিস্তানে গেলাম, এই সবখানে যে করে আসি, তো ওটা আসলে একটা ভালো লাগার জায়গা, দেশকে রিপ্রেজেন্ট করছি, দেশীয় কালেকশন দেখাচ্ছি, এটা তো একটা বিশাল আনন্দের এবং আরামের একটা বিষয়। এখন যদি আমি একটু জিজ্ঞেস করি, অ্যাওয়ার্ড তো ডেফিনেটলি রেকগনিশন অফ ইউর ওয়ার্ক। অ্যাওয়ার্ড বলতে আমরা যেটা বুঝি, একটা জুরি প্যানেল থাকবে, আরও নমিনিস থাকবে, নমিনেশনস পাবে অনেকে, একই সেক্টরের 3 জন 4 জন 5 জন, তারপর জুরি প্যানেল থাকবে, তারপরে ধরেন দর্শকদের মতামত থাকবে, পপুলার চয়েস যেটাকে বলে। সব দেশে যেরকম হয়, আমাদের দেশে ফ্যাশন নিয়ে কখনো কোনো রকম চিন্তাভাবনা এমন করা হয় না। বিভিন্ন কমার্শিয়াল অ্যাওয়ার্ড শোগুলোর মধ্যে একটা করে ক্রেস্ট ধরিয়ে দেওয়া হয়, ওটা আমি বলি আমার ভাষায় টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন, অ্যাওয়ার্ড না। অ্যাওয়ার্ড না। সব সেক্টরে কিন্তু অ্যাওয়ার্ড আছে, আপনি দেখেন টেলিভিশনের আছে, ফিল্মের আছে, হ্যাঁ, কিন্তু এই ফ্যাশন দিয়ে যে প্রত্যেকটা স্টাইল ট্রেন্ড ক্রিয়েট হয়, এদের কিন্তু কোনো রেকগনিশন নাই ওইভাবে। না আছে ডিজাইনার, স্টাইলিস্ট, ফ্যাশন ডিরেক্টরদের কোনো ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি কার্ড, না আছে মডেলদের কোনো অফিসিয়াল রেকগনিশন। সেই ক্ষেত্রে অ্যাজ এ সিনিয়র যদি আমি আপনাকে প্রশ্ন করি, তাহলে আপনি কি বলতে চান, বা আপনি কিভাবে এই জিনিসটাকে দেখেন, এবং কোনো সংশোধন যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? ফাইসাল, আমাদের একটা কাউন্সিল আছে, ফ্যাশন ডিজাইন কাউন্সিল, আসতাম আমি একটু পরেই। তো ওই কাউন্সিলের জায়গা থেকে আসলে আমাদের অনেক কিছু করণীয়, বাট আসলে হয়ে উঠছে না, ব্যাটে বলে মিলছে না। বাট অ্যাওয়ার্ড নিয়ে আসলে আমি খুব একটা বদার্ড না। তোমার কাজটা তো আসলে তুমি যে মানুষটার জন্য তুমি করছো, সেই মানুষটার সাথে সে যদি খুশি হয়, আজকে তুমি যে পাঞ্জাবিটা পরেছো, এই ডিজাইনার যদি খুশি হয় যে তুমি এই পোশাকটা পরে তার কাছে, এবং তুমি খুশি আছো এই পোশাকটা পরে, সেটাই সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। সো বাইরের একজন আমাকে কি অ্যাওয়ার্ড দিয়ে আমার বাসার শোকেজে ওই অ্যাওয়ার্ডটা রেখে দিয়েতে আমার কি আনন্দ আমি জানি না, বাট আমার কাছে আমার অ্যাওয়ার্ড হলো যে মানুষটা আমার পোশাক পরছে, এবং যে মানুষটা আমার পোশাক পরে স্বাচ্ছন্দ্য বোধ করে কমফোর্টেবলি সে খুশি থাকছে, সেটাই আমার কাছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। এবং 10টা মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করছে, ওটাই আমার কাছে অ্যাওয়ার্ড। আমার কাছে কোনো ক্রেজ আমার কাছে খুব একটা ম্যাটার করে না। রাইট। FDCB, ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ বাংলাদেশ, বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করে থাকেন। 13 বছর হয়ে গেল। হ্যাঁ, দেখতে দেখতে মনে হলো কদিন আগে আমরা শুরু করলেন। হ্যাঁ, 13 বছর। তো এই বাংলাদেশ ফ্যাশন ডিজাইন কাউন্সিলের মূল ভূমিকাটা কি? আমি জানি, বা আমাদের সেক্টরে সবাই জানে ডেফিনেটলি, দর্শকরা অনেকে জানে না, সেইটার একটু যদি ডিটেলে বলতেন। ফ্যাশন ডিজাইন কাউন্সিল যারা বাংলাদেশে ডিজাইনার আছে তারা কাজ করছে। মাহিন খান, আমাদের শ্রদ্ধেয় মাহিন খান আমাদের প্রেসিডেন্ট, ওনার অবদান অনেক বেশি এই কাউন্সিলে। উনি আমাদেরকে একসাথে করে এই কাউন্সিলটা তৈরি করেছে। আমার কাছে মনে হয় যে আমরা প্রত্যেকে ফ্যামিলির মতো, আমরা প্রত্যেকেই একজন একজনকে শ্রদ্ধা করি এবং ভালোবাসি। সেই জায়গা থেকেই আসলে এই কাউন্সিলটা এত বছর এগিয়ে গেছে, এবং আমরা চাই এটা আরও সামনে এগিয়ে যাবে, এবং আমরা ভালো ভালো কাজ করব। মাহিন আপা অনেক চেষ্টা, তার এই কাউন্সিলটাকে এতদিন ধরে রেখেছে, এবং উনি অনেক পরিশ্রম করে কাউন্সিলের জন্য, এবং আমরা অ্যাপ্রিসিয়েট করি সেটা, যে উনি এই পরিশ্রমে দিয়ে নতুন ডিজাইনারদেরকে প্রমোট করছে, এবং সামনে নতুন ডিজাইনার, আমরা প্রতি বছরই নতুন ডিজাইনারদেরকে নিচ্ছি, এবং তারা প্রত্যেকেই ভালো কাজ করছে, এবং আমরা চাই এটা ভবিষ্যতে আরও সামনে এগিয়ে যাবে আর কি, ইনশাল্লাহ। ইন্ডিভিজুয়াল ডিজাইনার হিসেবে যারা কাজ করছেন, রুমানা চৌধুরী ওয়ারা এবং সারা করিম কুটোর, এই দুজন ডিজাইনারের কোন স্পেশালিটি আপনার ভালো লাগে, বা তাদের কাজ আপনার কেমন লাগে? সারা করিম তো আমাদের কাউন্সিলে ছিল, এবং তার কাজ ডেফিনেটলি ভালো,
এবং উনি ব্যক্তি মানুষ হিসেবেও অত্যন্ত ভালো এবং course. আমার কাছে মনে হয় তার একটা আলাদা অরা আছে এবং তার কাজের একটি নিজস্ব ধারা আছে যেটা ক্লায়েন্ট যারা তারা পছন্দ করেন এবং আমাদেরও সবারই পছন্দ। হ্যাঁ। আর ওয়ারার যে ব্যাপারটা আছে ও যেহেতু দেশীয় স্টাইলটা ফলো করে, ওর কাপড়টা দেখলেই বোঝা যায় যে ওয়ারার একটা ইন্ডিভিজুয়াল সিগনেচার একটা ব্যাপার আছে, সেটা খুব জরুরি। যে কোনো ব্র্যান্ডের যে কোনো ডিজাইনারের একটা সিগনেচার ব্যাপার থাকা উচিত, আদারওয়াইজ তো আসলে হারিয়ে যাবে। তো ওয়ারার কাজটাও ভিন্নতা আছে, ওর একটা আইডেন্টিটি আছে। আমার কাছে মনে হয় ওর কাজটাও 8-10 জন মানুষের থেকে আলাদা আলাদা। টিঙ্কু ভাই, এখন বা বেশ কিছুদিন যাবত একটা কথা আমরা শুনতে পাই যে মিডিয়াতে আসলে সিন্ডিকেট মেনটেন করতে হয়, আর স্পেসিফিক গ্রুপ অফ পিপল হু আর টুগেদার, যারা চায় যে ইন্ডিভিজুয়ালি তারাই কাজ করবে, পুরা মার্কেটে না, কিছু ক্ষেত্রে। আমরা যখন কাজ করিতে তখন তো আসলে এই ব্যাপারটা ছিল না, তখন তো আসলে কাজের ক্ষেত্রে কোয়ালিটিটাকে প্রায়োরিটি দিত, যে কাজটা কেমন হবে, মডেল যাকে নেওয়া হবে সেই মডেলটা কতটুকু পারফেক্ট এই কাজটার জন্য, সেই ব্যাপারগুলোকে প্রায়োরিটি দেওয়া হতো। বা কোন ফটোগ্রাফার, আমি তো বাংলাদেশের 40 থেকে 50 জন ফটোগ্রাফারের সাথে কাজ করছি এই পর্যন্ত আর কি। সো আমার কাছে তো কখনোই মনে হয় না যে আমি এর সাথেই শুধু কাজ করে যাব আর এর সাথে কাজ করব না, এই ব্যাপারটা তো কখনোই আমার কাজ করে না। হ্যাঁ, তাহলে ভ্যারিয়েশন আসে না। ঠিক সেম মেকআপ আর্টিস্টের ক্ষেত্রে আমি ফারজানা শাকিল টু কানিজা আলমাস টু কিউবেলা, ওনাদের সাথে থেকে শুরু করে প্রত্যেকের সাথে কাজ করেছি। ইন্ডিভিজুয়াল যে মেকআপ আর্টিস্ট তাদের সাথে কাজ করছে তাদের সাথেও কাজ করেছি। ফটোগ্রাফারের ক্ষেত্রেও তাই, মডেলদের ক্ষেত্রে তো অবশ্যই তাই, আমি ম্যাক্সিমাম মডেলের সাথে কাজ করেছি। সো সিন্ডিকেট জিনিসটা আসলে বেশি দিন টেকসই হবে না, তো এটা আসবে, ঝরে যাবে। কারণ পুরো জায়গাতেই তো আসলে কেউ কোনো দিন অনেক বছর অনেক সময় কাজ করতে পারবে না, এটাই তো স্বাভাবিক। এবং আজকে সে যে সিন্ডিকেটটা তৈরি করছে, আগামীতে সে এটা আর করতে পারবে না, আবার সামনে অন্য একজন আসবে, এভাবে কিন্তু সিন্ডিকেটটা বেশি দিন এটা ধরে রাখতে পারবে না। এবং একটা সময় যে এটা ঝরে যাবে এবং মানুষ যখন এটা বুঝে যাবে যে সিন্ডিকেটটা তৈরি হয়েছে, তখন একটা সময়ে মানুষ মুখ ঘুরিয়ে নিবে, এটা খুবই স্বাভাবিক। আমার মনে হয় কি টিঙ্কু ভাই, সিন্ডিকেট ক্রিয়েট করাটা হচ্ছে ইনসিকিউরিটি থেকে, যে আমি আসলে এর বাইরে গেলে কাজ করতে পারবো না, আমার ক্ষেত্র হয়তো এতটুকুই সীমাবদ্ধ, তার জন্য আমি আমার চারিদিকে ব্যারিকেড দিয়ে রাখবো। আগে যেমন একটা কথা খুব প্রচলিত ছিল, কাস্টিং কাউচ, আমাকে অমুক কোরিওগ্রাফার এটা অফার করেছে, অমুক স্টাইলিস্ট আমাকে বলেছে যে এটা যদি তুমি করো তাহলে আমি তোমাকে কাজ দিব। এইসব কথা আমার ক্ষেত্রে মনে হয় যারা আমরা মেইন স্ট্রিমে কাজ করি, আমরা আমাদের কাজটাকে প্রায়োরিটি দিই, রাইট? অন্য কোনো আনডিউ ডিমান্ডসকে আমরা আসলে প্রায়োরিটি দেই না। কিন্তু যারা মেইন স্ট্রিমে নেই, কিন্তু ধরেন অনেক কাজ করছে, কিন্তু আসলে ওই জায়গাটা ওরকম শক্তপোক্ত না। আমার এই ব্যাপারটাতে আমি কমফোর্টেবল এই জায়গাতে। তুমি আজকে যদি 10টা মডেলকে ডেকে নিয়ে আসো, 10 জন, তুমি দেখবে যে 10 জনের কেউই কাস্টিং কাউচের শিকার না, কিন্তু একদম না। তো এই কাস্টিং কাউচের যে বিষয়টা কাদের ক্ষেত্রে প্রযোজ্য জানো? যারা আসলে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে না। হ্যাঁ, ধরো একটা মেয়ে বলছে আমি কাস্টিং কাউচের শিকার, আমাকে বলেছে আমাকে, হ্যাঁ, কিন্তু সে কিন্তু মডেল হিসেবে স্ট্যাবলিশ না, কিছুই না, সে জানে, সে আমরা 10 জন ওকে চিনি না, সে এই রিউমারগুলো বাজারে ছড়াচ্ছে বিকজ অফ সে এটা করে যদি কাজ পায় বা কাজের প্রতি মানুষ তাকে কাজ নেয়, এই জায়গাটা। কিন্তু আমরা যে সব মডেলদের সাথে গত 10 বছর 15 বছর, যারা 20 বছর ধরে যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তুমি এই 200 জনকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করো তো তারা কাস্টিং কাউচের শিকার কিনা, তারা প্রত্যেকেই বলবে না। একজন বুলবুল চম্পা কিন্তু কখনোই বলবেন না, বা একজন আজরা কাউকে বলবে না, বা একটা এক্সওয়াইজেড কাউকে বলবে না, বলবে না আমাকে অমুক ডিজাইনার অমুক স্টাইলিস্ট ডেকেছে, একজন নাহিদ বলবে না। এই জিনিসটা আসলে তৈরি হয় বিকজ অফ যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চায়, কাজ করতে চায়, কিন্তু সুযোগ পায় না, তারা এই জিনিসগুলো ক্রিয়েট করে ইন্ডাস্ট্রিকে একটা ঘোলা করতে চায়। এটা আমার পর্যবেক্ষণের জায়গা থেকে। তুমি আজকে যত বড় বড় ডিজাইনার দেখো, বড় বড় মডেল দেখো, বড় বড় ফটোগ্রাফার দেখো, তারা কিন্তু কেউই এই জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করে না এবং হয়ে উঠে নাই, দেখবা তারা কিন্তু কাজটাকে প্রায়োরিটি দিচ্ছে, কাজের প্রতি ভালোবাসার জায়গা থেকেই তারা করে গেছে। এইসব কন্ট্রোভার্সি কথা বা এই ধরনের বিষয়গুলো আসেই যারা ওয়ানাবি মডেল, যারা কাজ পাচ্ছে না, যারা কাজের প্রতি হারিয়ে ফেলছে, তারা এসব ছোটখাটো মেসেজ করে বা ছোটখাটো অফার দিয়ে তারা যদি কাজের জায়গাটা
কাজ যদি তোমার করতেই হয়, কোয়ালিটি যদি তোমার থাকে, তাহলে তোমাকে দেখেই কাজে আসবে, তোমার আদার্স কোনো কোয়ালিটি দেখে তারা তোমাকে কাজে নিবে না। হ্যাঁ, রাইট। এটাই আমি আসলে আমি দর্শকদের ক্ষেত্রে বলতে চাই, আপনারা যারা খুব স্পেসিফিক্যালি বলেন যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে এরকম করতে হয়, ওরকম করতে হয়, এই ধরনের কন্ট্রোভার্সিস আছে, এটা একদম ডাহা মিথ্যা কথা একটা, মানে খুব গ্রাম্য ভাষায় আমি বললাম ডাহা মিথ্যা কথা। কারণ হচ্ছে এইটার কোনো সত্যতা ওইভাবে আসলে নাই, কারণ যে কোনো কাজের ক্ষেত্রেই ভালো খারাপ দুইটাই আছে। ইটস অন ইউ যে আপনি কোনটা চুজ করবেন। টিঙ্কু ভাই, আমাদের এই টক শো এর একটা ইন্টারেস্টিং সেগমেন্ট হচ্ছে র্যাপিড ফায়ার। ওকে, আমার স্ক্রিপ্টে যা যা র্যাপিড ফায়ার কোয়েশ্চেন্স লেখা আছে আমার এগুলো পছন্দ হচ্ছে না। আচ্ছা, তুমি আমি কি আমার মতো করে করতে পারি? হ্যাঁ, আমি অফকোর্স এখান থেকে নিব যিনি স্ক্রিপ্ট করেছেন, না হলে আমাকে কালকে থেকে স্ক্রিপ্ট দিবেন না। কিন্তু আমি আমার মতো করে করতে চাই। আপনি কি পারমিশন দিচ্ছেন? হ্যাঁ, শিওর। শিওর। Saboffer, ethnic and trendy couture where uniqueness meets you. ফ্যাশন না আর্ট, কোনটাকে প্রেফার করেন? আর্ট। শাড়ি না গাউন? শাড়ি। ট্র্যাডিশন অর ট্রেন্ড, কোনটা আপনার জন্য ইম্পর্ট্যান্ট? বোথ। ঢাকা, প্যারিস, কলকাতা, ইসলামাবাদ, আপনার সবচেয়ে প্রিয় জায়গা কোনটি? এত টাইম নেওয়া যাবে। ইসলামাবাদ আমি এনজয় করেছি, আমার কাছে জায়গাটা খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে একটা খুব সুন্দর শহর ইসলামাবাদ। আ বেটার অ্যাক্টর, আফসান বিন্দু অর মোনালিসা? দুজনই আমার অত্যন্ত পছন্দের। আফসানা বিন্দু আমার এখন খুব কাছের, ওর সাথে আমার প্রায় দেখা হয়, কথা হয়। আমি ওকে অসম্ভব পছন্দ করি। আর মোনালিসা যেহেতু দেশের বাইরে, ওর সাথে আমার দেখা কম হয়, একসময় অনেক কাজ করেছি। আমার কাছে মনে হয় মোনালিসার হাসিটা $1,000,000। আর বিন্দু আমার খুব পছন্দের, বিকজ কি বিন্দুর অনেক কাজ আমি একসাথে করেছি বিন্দুর সাথে, সো দুজনই আমার খুব কাছের। আফরোজা পারভিন অর কানিজ আলমাস খান, আপনি কাকে প্রেফার করেন আপনার শ্যুটের জন্য মেকআপের ক্ষেত্রে? আমি আফরোজার সাথে অনেক কাজ করেছি, আমার এক্সিবিশন হয়েছে আফরোজার সাথে, রেড ওর স্যালুনের নাম। কানিজ আলমাস উনি আমার অনেক পছন্দের মানুষ, শ্রদ্ধেয়, বিকজ আমি ওনার ক্যানভাস নামে যে ম্যাগাজিন, সেই ম্যাগাজিনে আমি 5 বছর টানা অ্যাজ এ স্টাইলিস্ট কাজ করেছি। সো ওনার সাথে আমার আসলে সম্পর্কটা অনেক কাছের, অন্য পরিবারের মতো। সো সেই জায়গা থেকে আমি আসলে কানিজ আলমাসের প্রতি আমার একটা অন্যরকম কৃতজ্ঞতা আছে। সো দুজনই আমার খুব পছন্দের মানুষ। হু ইজ দ্য বেটার ফটোগ্রাফার, পল ডেভিড বারেকদার অর রফিকুল ইসলাম র্যাফ? ও মাই গড, এত কঠিন একটা প্রশ্ন। ডেভিড ভাইয়ের সাথে আমার শুরু, কাজের শুরুটা আমার ডেভিড ভাইয়ের হাত ধরে, ডেভিড ভাইয়ের সাথে আমার কাজের জায়গাটা শুরু। সো ডেভিড ভাইয়ের প্রতি যখন আমি কাজ শুরু করছি, আমি তখন অনেক ইয়াং, ডেভিড ভাইও অনেক ইয়াং। আমরা সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত একসাথে কাজ করেছি। ডেভিড ভাইয়ের এখন পর্যন্ত ডেভিড ভাই আমার যদি মনে হয় যে হু ইজ ইউর ফেভারিট ফটোগ্রাফার যদি বলা, আমি ডেভিড বারিকদারের নাম বলবো। কারণ সেই সময় 90s সেই সময় উনি আমাদেরকে যে ধরনের ছবি দিয়েছে সেটা আনবিলিভেবল আর কি। আর রফিক ভাইয়ের সাথে আসলে আমি অনেকগুলো এক্সিবিশন করেছি, অনেক কাজ করেছি। রফিক ভাইয়ের সাথে আমার বন্ডিংটা খুব ভালো আর কি। আমি রফিক ভাই সাথে আমার সম্পর্কটা একদম অন্যরকম। সো আমি রফিক ভাইকে যা বলি রফিক ভাই বুঝতে পারে, এবং রফিক ভাই যেটা বলে আমি সেটা বুঝতে পারি। সো ওই যে দুজনের যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেটা অনেক অনেক ইন্টারেস্টিং। সাদিয়া ইসলাম মৌ, শাবনাজ, সাদিয়া ইমি, ঈশা ইয়াসমিন, 3 জেনারেশন নিয়ে 3 জন টপ মডেল। আপনাকে যদি বলা হয় যে 3 জনের বিউটি বা 3 জনের ট্যালেন্ট আলাদা করে স্পেসিফাই করতে, আপনি কোনটা বলবেন একটা করে? মৌ আপার আমার কাছে মনে হয় ওনার সবচেয়ে প্লাস পয়েন্ট ওনার বিহেভিয়ার। হ্যাঁ, আমার কাছে মনে হয় ওনার মতো আন্তরিকতা, এত সুন্দর করে কাছে টেনে এনে কথা বলার যে স্টাইলটা, এটা খুব কম সেলিব্রিটির মধ্যে পাওয়া যায়। ওনার আন্তরিকতারা আমাকে মুগ্ধ করে। ইমির যে ব্যাপারটা আমার সবচেয়ে পছন্দের, ইমির একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা খুব কম মডেলের মধ্যে আছে। ওকে আমার খুব পাওয়ারফুল একটা মানুষ মনে হয় অ্যাজ এ মডেল ওইটা। আর ঈশা হলো আর কি
যেটা আমি বলবো ক্যামেরা লাভার। ও হলো ওর ক্যামেরার সামনে দাঁড়ালে ওকে কোনো পোজ দিতে হয় না, Right. ক্যামেরার সামনে দাঁড়ালেই ছবি তৈরি হয়ে যায়, ওকে কোনো কিছু করতে হয় না। ক্যামেরা ওকে এত ভালোবাসে যে ক্যামেরার সামনে দাঁড়ালেই ওর ছবি, ও যদি যে কোনোভাবেই দাঁড়াক ওটা ছবিটা একদম অ্যাপ্রোপ্রিয়েট পারফেক্ট হয়ে যায়। সো হ্যাঁ, তিনজনের ক্ষেত্রে তিন রকম আমার ইয়ে। রাজমানিয়া or নিবিরাদন নাহিদ, who is the better model? নাহিদ ভেরি প্যাশনেট অ্যাবাউট হিজ Work, ওয়ার্ক। ও একটা ফটোগ্রাফের জন্য, একটা ছবির জন্য ও একদম ওর একদম 100% দেয়, মানে যেটা খুব কম মডেলদের মধ্যে আমি দেখতে পাই। মানে ও এই জায়গাটাকে, ছবিটাকে ভালো করার জন্য বা এই ব্র্যান্ডটাকে একটা ব্র্যান্ডের ছবি তৈরি হওয়ার জন্য ও একদম 100% দেয়, কোনো ল্যাকিংস থাকে না। মানে ও যতক্ষণ পর্যন্ত ওই ছবিটা পারফেক্ট না হবে ওই ক্যামেরা থেকে সরবে না, রাইট। সো এটা আমার কাছে মনে হয় একটা মডেলের খুব দরকার, যে সে কনফিডেন্টলি একটা ভালো ছবির জন্য সে তার 100% দিচ্ছে। আর রাজমানিয়া হলো হি ইজ ভেরি গুড পারফেক্ট বডি। আমার কাছে মনে হয় যে হি ইজ এ ভেরি গুড ম্যানিকুইনের মতো বডি। ওর কোনো তুমি কোনো ওর ল্যাকিংস পাবা না। একটা একটা মডেলের যে ল্যাক থাকে, ধরো একটু চাবি বা একটু ওভারওয়েট বা এই জায়গাটা ডাবল চিনটা বেশি, পেটটা বড়, হোয়াটএভার ইট ইজ, ওর মধ্যে সে ওর এত পারফেক্ট বডি, পারফেক্ট হ্যাঙ্গার, ইউ মাস্ট পারফেক্ট হ্যাঙ্গার, যে ওর কাছে ওকে যে কোনো পোশাক পরলে একদম পারফেক্ট মনে হয়। রাইট। কুহু প্লামন্টন, লিপি খন্দকার, হুমায়রা খান, তিনজনের তিনটা স্পেশালিটি বলেন। কুহাপা ইজ এ ভেরি গুড আর্টিস্ট, শি ইজ এ ভেরি গুড আর্টিস্ট। উনি পোশাকে যখন ছবি আঁকে সে পোশাকটা অন্য ধরনের হয়ে যায়। সো আমি ওনাকে অ্যাজ এ আর্টিস্ট হিসেবেই মোর ইয়ে দিই। আমার কাছে মনে হয় ওনার পোশাক একটা আর্টের মতো। সো ওই জায়গা থেকে ওনার আর্টটাকে পোশাকে আমরা দেখতে পাই। লিপি আপা খুব মিনিমালিস্টিক ডিজাইনার, উনি খুব মিনিমাল কাপড় তৈরি করে এবং কাপড়টা একটা মানুষ এত অল্প ডিজাইন করে একটা পোশাককে এত সুন্দর করতে পারে, সেটা লিপি আপার পোশাকে দেখা যায়। মানে খুব স্মল ডিটেইলিং কাজ করে, যেটা খুব ছোট একটা ডিজাইন, ছোট একটা মোটিভ, ছোট একটা কাট, উনি কাঠ নিয়ে অনেক ভাবে। সো ওনার কাপড়টা খুব অল্প ডিজাইন, অল্পতে খুব সুন্দর হয়। আর হুমায়রা আপা তো আমার ওয়ান অফ মাই ফেভারিট ডিজাইনার। ওনার কাজ অনেক, আমি মনে করি যে অনেক ক্রিয়েটিভ। উনি ধরো একটা সাদা কাগজে তোমাকে বলে দেওয়া হলো একটা সাদা কালো কাপড় ডিজাইন করতে, আমি আর 10 জন যে ডিজাইনটা করব সেটা একরকম হবে আর ওনার ডিজাইনটা একরকম হবে। সো উনি খুব ইনোভেটিভ ডিজাইন করতে পছন্দ করেন এবং তার কাজে আমরা সেটা দেখতে পাই। ভেরি ওয়েল ডান টিঙ্কু ভাই। আমার যতগুলো র্যাপিড ফায়ার এই পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট র্যাপিড ফায়ার্স আই হ্যাভ গট সো ফার। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। আমি শেষ করার আগে স্পেসিফিক 3-4টা কোয়েশ্চেন আপনার কাছে করে কিছু জানতে চাই। সেটা হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রিকে আগামী 10 বছর, 15 বছর, 25 বছর পরে আপনি কোথায় এবং কিভাবে দেখতে চান? মাই গড, এটা খুবই কঠিন কোয়েশ্চেন ফয়সাল। সেটা হলো আমি না আসলে ফ্যাশনটাকে ভালোবাসি। আমি যখন কাজ শুরু করেছি তখন তো আসলে এই ইন্ডাস্ট্রি এরকম ছিল না। সো আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে এই জায়গা পর্যন্ত আসার। আমি যদিও এখন আর অত কাজ করি না, খুব কাজ কমিয়ে দিয়েছি, তুমি জানো খুব ভালো করে, কাজ ছেড়েই দিয়েছি বলতে গেলে। যা কাজ করেছেন ওগুলা দেখেই আমরা বেঁচে আছি এখনো বলেন। তো যেহেতু ওই কাজ এখন আর ওভাবে কাজ করি না, আসলে আমি এখনকার কাজ অত দেখাও হয় না আমার। অন্য সব যারা কাজ করছে তাদের সম্পর্কে আমি অত ডিটেল জানি না। আর আমার কাছে মনে হয় কি এই জায়গাটা বনসাইয়ের মতো হয়ে গেছে। বনসাই আমরা যেরকম দেখি যে গাছে পাতা হচ্ছে, ডাল হচ্ছে, ফুল হচ্ছে, সব হচ্ছে, ছোট হয়ে আটকে আছে, সেরকমই আর কি আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিটা আটকে আছে। মানুষ দিন দিন এটা ডেভেলপ হওয়া দরকার। ডেভেলপ হচ্ছে কিনা আমি জানি না, আমি দেখতে পাই না এই ডেভেলপমেন্টটা। বাট এই জায়গাটাকে কোনো কিছুর কারণে সব কিছু আটকে আছে। আমার এই 2026-এ এসে আমার কাছে মনে হয় ফ্যাশন আরও ভাস্ট হবে, আরও ডেপথ থাকবে ফ্যাশনের। এখন ফ্যাশনটা কেমন জানি যারা কাজ করছে বা যারা এই জায়গাতে আছে তাদের মধ্যে ওই ক্রিয়েটিভ ব্যাপারটা আমি এখন আর আগের মতো দেখতে পাই না। আমরা যখন করেছিলাম এসব কাজ করছি, আমরা তখন না এটাকে নিয়ে অনেক বেশি ভাবতাম যে আরও কীভাবে ডেভেলপ করা যায়, বেটার করা যায়। একটা জামদানি শাড়িকে নিয়ে কিভাবে একটা অন্যরকম ছবি করা যায়, একটা জামদানি শাড়ি রানওয়েতে হাঁটলে
কিভাবে মানুষের কাছে একটা নতুন লাগবে এই জিনিসগুলো নিয়ে ভাবতাম। এখনকার জেনারেশনে যারা এই জায়গাটা কাজ করছে তারা ভাবনার জায়গাটা আর কি থেমে গেছে। তো তোমার কোশ্চেনের এন্ডটা বলি যে তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে তুমি যে প্রশ্নটা করেছো 10, 15, 12 এই বছর পর আমি ফ্যাশনটাকে কিভাবে দেখতে চাই, আমি আসলে ওই জায়গাটা পর্যন্ত দেখতে পাচ্ছি না আর কি। সো ওই জায়গাতে এখনই আটকে গেছে আর কি। হ্যাঁ, ভবিষ্যৎ তো আমাদের আসলে কারো পক্ষে দেখা সম্ভব না, জাস্ট ধারণাটা নিতে চাইছিলাম। হ্যাঁ, আমি ধারণাটা দিতে পারছি না কারণ ওই জায়গাতে বললাম বনজাইয়ের মতো আটকে গেছে, তো ওই জন্য আসলে আমি দেখতে পাই না। এক বাক্যে শাহরুখ আমিন টিঙ্কুকে ডিসক্রাইব করতে বললে কিভাবে ডিসক্রাইব করবেন? অনেস্ট। আমার কাছে মনে হয় আমি আমার যে কোনো ক্ষেত্রে, সেটা ফ্যাশন ইন্ডাস্ট্রি বলো, ক্রিয়েটিভের জায়গা বলো, ব্যক্তি মানুষ বলো, ওই জায়গা থেকে আমি খুব অনেস্টি ভাবে এই জায়গাতে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে গেছি এবং আমার সবসময় মনে হয় যে যে কোনো মানুষ যদি অনেস্ট ওয়েতে তার এই জায়গা যে কোনো কাজে থাকে এবং যে অনেস্ট ওয়েতে সে কাজটা করে তাহলে তার জায়গাটা আর থেমে থাকবে না, সে এগিয়ে যাবে। সো আমি আসলে অনেস্ট ছিলাম এবং অনেস্ট আছি এবং আমার কাছে মনে হয় অনেস্টলি যদি আমি কাজ করে যাই ভবিষ্যতে এগিয়ে যাব। এবং আমার ছোটোবেলা থেকেই এই জিনিসটাকেই আমি মোর প্রায়োরিটি দিয়েছি। আমি যেখানেই কাজ করেছি, যে জায়গায় কাজ করেছি, আমি খুব অনেস্ট ওয়েতে আমার জায়গাটা এগিয়েছে। এটাই আমরা জানি, এটাই আমি আশাও করছিলাম আপনি এই ব্যাপারটা নিয়ে কথা বলবেন নিজের সম্পর্কে। টিঙ্কু ভাই, অনেক অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলতে পেরে, জানতে পেরে, আমার দর্শকদের আপনার জার্নি সম্পর্কে, আপনার নিজের সম্পর্কে, আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে অনেক কিছু জানাতে পেরে আই এম ভেরি ভেরি হ্যাপি। আই হোপ তোমার এই প্রোগ্রাম মানুষের ভালো লাগবে এবং অনেকদিন পর তোমার সাথে বসে আড্ডা দেওয়া। এবং আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে ফ্যাশন ইন্ডাস্ট্রি, ফ্যাশন নিয়ে যেহেতু এত বছর কাজ করেছি, একটু আসলে এই ফ্যাশন নিয়ে গল্প করা হয় না, তো গল্প করার একটা সুযোগ হয়েছে। আমি চাই ভবিষ্যতে যারা এই জায়গায় কাজ করতে আসবে, যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করবে, আমাদের পথ অনুসরণ করে সামনে এগিয়ে যাবে, খুব পজিটিভ ওয়েতে কাজ করুক এবং অনেস্ট ওয়েতে কাজ করুক এবং আমি চাই খুব ক্রিয়েটিভ কাজ করুক। কারণ আমার কাছে মনে হয় যে ফ্যাশনটা আসলে অনেক বড়, ভাস্ট, অনেক দেয়ার আছে এবং একটা মানুষ যদি অনেস্ট ওয়েতে সুন্দর করে কাজ করে এবং সম্পর্কটা যদি ভালো থাকে প্রত্যেকের সাথে প্রত্যেকের, তাহলে ভালো কাজ হবে এবং এই জায়গাটা আরও অনেক দূর যাবে। তো আমার মনে হয় এটা খুব জরুরি। গ্ল্যাম টকে আসতে পারে ভালো লাগলো। আমি চাই গ্ল্যাম টক আরও ভালো হোক, আরও এগিয়ে যাক, অনেক ক্রিয়েটিভ মানুষরা আসুক, অনেক প্রপার মানুষরা এসে কথা বলুক, তাহলে আসলে দর্শকরা এই ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে পারবে। অফকোর্স আমি আসলে আপনাদের মতো সিনিয়রদের কাছ থেকে কারেকশন এবং সাপোর্ট আশা করি। কি আমার ল্যাকিংস আছে আপনাকে বলবেন, আমি যেন নিজেকে আরও ইমপ্রুভ করতে পারি ইনশাল্লাহ। আমাদের গ্ল্যাম টকের মেইন স্পন্সর হচ্ছে টাইটেল স্পন্সর সাবাফা। Sabafa, ethnic and trendy couture where uniqueness meets you. এবং আমাদের সাথে আছেন অনেকগুলো গিফট স্পন্সর, অনেকগুলো কোম্পানি গিফট স্পন্সর হিসাবে আছেন। তার মধ্যে কিয়ারা বাই প্রীতি মোদি, ওনাদের তরফ থেকে একটা গিফট আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ কিয়ারা। সাজগোজের তরফ থেকে স্কিন কেয়ার গিফট আছে। সাজগোজ আমি প্রায় যাই। হ্যাঁ, সাজগোজের ফ্যাশন ডিপার্টমেন্টে আমি হেড হিসেবে আছি অনেক বছর। থ্যাংক ইউ সো মাচ সাজগোজ। লিনিয়ার বিউটি থেকে একটা খুব সুন্দর গিফট আপনার জন্য দেয়া হয়েছে। থ্যাংক ইউ সো মাচ লিনিয়ার বিউটি। ইয়োগিস পণ্য থেকে আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইয়োগিস পণ্য। ওনারা কি করেন বেসিক্যালি? ওনাদের এটা লিনিয়ার বিউটি জুয়েলারি আর ইয়োগিস পণ্য হচ্ছে স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার প্রোডাক্ট। ও ওয়াও, খুব জরুরি জিনিস। আমাদের সাথে আরেকজন অ্যাসোসিয়েট স্পন্সরও আছে, জুহাইর আলনা স্কুটার। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো। মোস্ট ওয়েলকাম টিঙ্কু ভাই, আই এম ভেরি হ্যাপি অ্যান্ড অনার্ড আপনাকে আমাদের সাথে পেয়ে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন বাংলাদেশের লেজেন্ডারি ফ্যাশন ডিজাইনার এবং যার কন্ট্রিবিউশন বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসলে বলে শেষ করা যাবে না একটি এপিসোডে। শাহরুখ আমিনকে নিয়ে আমরা অনেকক্ষণ কথা বললাম, জানলাম তার জার্নির জানা অজানা অনেক গল্প। আগামী এপিসোডে আমরা চলে আসব আরেকজন কোনো গুণী শিল্পীকে নিয়ে,
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, গ্ল্যাম টকের সাথে থাকুন। ধন্যবাদ।